বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ, আর ধরা খায় কি অবস্থা? বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। আপনারা দেখেন, বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে। দেখেন, পা ধরে আছে, মাপ করে দাও ভাই, মাপ করে দাও। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে 18 কোটি মানুষের কাছে 140 কোটি মানুষ নত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে। বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে থামবেন, তার যে স্বপ্ন, তার যে ভিশন, তার যে মিশন, তার যে ড্রিম, আমরা এতদিন যেটা কল্পনাও করতে পারি। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। খুবই ভালো লাগবে। দেখেন, পা ধরে আছে, মাপ করে দাও ভাই, মাপ করে দাও, মাপ করে দাও। এই হলো অবস্থা, এই যে দেখেন অবস্থা। আমাদের ওষুধ কাজে লাগছে, ওষুধ কাজে লাগছে। আমরা বলেছিলাম সমস্যাটা কোথায়, সমস্যা কোথায়? আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই, অস্ত্র কেনার জন্য টাকা দেই, রেশন দেই, কাজে লাগে না কেন? আমরা সেই প্রশ্নটা, যে সমস্যাটা কোথায়। এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ, কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে। সেই অপহরণ করতে আইসা কট খাইছে। বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে, বাংলাদেশের ভিতরে ঢোকে, কৃষিকাজে বাধা দেয়, ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায়। শুধু তাই না, বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায়, ছাগল চুরি করে নিয়ে যায়। এরা আজকে বড় বড় কথা বলে। আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা? তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, পা ধরে মাপ চাইতে হলো কেন? আমরা তো পারতাম ঠুস করে ধরে গুলি করে দিতে, আমরা করি নাই, কারণ আমরা মানুষ। আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না, প্রচলিত আইন বিচার আছে, এবং আমরা সেটাই করেছি। যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফকে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি। এটা হলো আমাদের স্টাইল, আমরা যে মানবিক, নৈতিক, ভদ্র, সভ্য, তার একটা প্রমাণ। আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকমভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে, তোমরা মেরে ফেলো। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে, কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেন, আর পিছু তাকানোর সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো, আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে। ওরা খুন করেছে নির্মমভাবে, নারী শিশু কাউকে বাদ যায় নাই। ছোট্ট বাচ্চা স্বর্ণা দাসকে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে? 27 জন শিশুকে হত্যা করেছে। এতটুকু নিষ্ঠুর এরা। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ভারতের আশেপাশে আরও দেশ আছে, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশে হত্যা করতে পারে না, আমার দেশে কেন করে? আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি, এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ। মব জাস্টিস, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই। তবে আসলে কি জায়গা নেই? জায়গা আছে, এখনো মব জাস্টিস চলছে। আজকে আমরা যখন নিউজটি করছি, ছবিগুলো কমিউনিটি ভায়োলেন্সের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না, বাট আমাদের অভিনেতা সিদ্দিক, তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে। বাট সে অপরাধটা করছে কি? তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন। তো অপরাধটা কি ভাই? ওই মুহূর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে, তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? সে কি কোনো অন্যায় করছে, অত্যাচার করছে, কারোর উপর জুলুম করছে? সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে। এই জন্য আপনি আজকের দিনে এসে তারা পিটাবেন, মারবেন? তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের শাসনামলে, যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে, তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখেন, সবকিছু গায়ের জোরে করলে তো সরকার দরকার নাই, পাবলিক নিজের মতো চলবে। কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 20 বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় যারে তারে পাবে, তারা ধরে মারবে। সমালোচনাটা আমরা কোথায় করব? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত, এরকম অনেক কিছুই ঘটছে, আর যার কারণে মানুষ বলতেছে। আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে, তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে, আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় একটু আগে, ঘন্টা খানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে, আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।
এই সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি, তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন, তিনি বলছিলেন আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করেছি। তো আপনারা সকলে জানেন যে একাধিকবার গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল অভিনেতা সিদ্দিক। আর আমিও আরেকটা জায়গায় মনে করি, সবসময় বলি, জানেন খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সিনেমা শিল্পী যারাই আছেন, তো এই লাইনগুলোতে কোথাও না কোথাও মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না। কেন বিভক্ত হয়ে যায়? আপনি দেখেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসতো, বাট হঠাৎ করে তাদের মাথায় ভূত চাপলো যে তারা রাজনীতি করবে। তাও কোনটা? যে সরকার ক্ষমতা, এই সরকারের পক্ষে তারা রাজনীতিতে গেল। তো রেজাল্ট কি হলো? একজন সাকিবকে সারা বাংলাদেশ ভালোবাসতো, অভিনেতা সিদ্দিককে সবাই ভালোবাসতো, তিনি রাজনীতি যাওয়াটা তার আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত। কেন? নমিনেশন তো পানি নাই, ফেইলও করলেন, নির্বাচনই করতে পারলেন, এখন আসলে মাইর খাইলেন, তাই না? এটা কেন হলো? সে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চাইছিল। আবার আওয়ামী লীগের সময়ও আপনি দেখেন শিল্পী আসিফকে কোণঠাসাগরে রাখা হয়েছে, যারা বিএনপি পন্থী সঙ্গীত শিল্পী আছেন তাদেরকেও কিন্তু পেঁচে ফেলে রাখা হয়েছে। এগুলো নতুন না, তবে তাদেরকে ধরে মারধর করা হয় নাই, যেটা এখন আমরা ট্রেন্ড দেখতেছি। অন্তত এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায় রয়েছে, তিনি তার সরকারের মাধ্যমে বলতেছেন এটা সেটা, কিন্তু আসলে কার্যত যারাই ঘটনাগুলো করছে, লাইভে ভিডিও ফুটেজ থাকছে, এদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে? অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, কারণ সময়টা সবার একরকম যায় না। আসে মে মাসে, এই মে মাসেই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়েচড়ে বসবে। বাংলাদেশ রাজনীতির এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করবে এই মে মাস, নানান দিক থেকে। একদিকে বিএনপি রোডম্যাপ জিকির করবে, কিন্তু রোডম্যাপ আসবে না। অন্যদিকে জুলাই সনদ প্রায় চূড়ান্ত হবে, অতএব ওই ৭১ দিয়ে জুলাইকে ঢেকে দেওয়া বা ৭১ ব্যবসা, এটাও তেমন চলবে না। বিএনপির অনেক চাঁদাবাজ সন্ত্রাসী গ্রেপ্তার হবে, আওয়ামী লীগও ধরা পড়ছে। আওয়ামী লীগের সাবেক এমপি যারা দেশে আছেন খুঁজে সবগুলোকে ধরা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে, কিন্তু নিষিদ্ধ সরকার করবে না। অন দি আদার হ্যান্ড, যে ঘটনাটা তোলপাড় সৃষ্টি করবে সেটা হচ্ছে মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু হবে। শেখ হাসিনার বিচার বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। শেখ হাসিনার বিচার হবে এবং শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়েছেন, গণহত্যার মূল মাস্টার মাইন্ড এবং কমান্ডিং রেসপন্সিবিলিটি, এটা প্রমাণ করতে, যেহেতু সদ্য সাবেক ঘটনা, জুডিশিয়াল প্রসেসে এটা প্রমাণ করতেও বেশি সময় লাগবে না, এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে সম্ভব। তো দর্শক, মে মাসে বিচার শুরু হবে। সেপ্টেম্বরের মধ্যে শুনবেন যে শেখ হাসিনা ফাঁসির রায়, অথবা ফাঁসির রায়, এটা জনগণ প্রত্যাশা করে। আর ফাঁসির রায় যদি নাও হয়, কমপক্ষে দেখবেন যে ৭০ বছর জেল, ৮০ বছর জেল, এরকম ৫০ বছর জেল বা মৃত্যু কারাদণ্ড, এরকম টাইপের কিছু হবে। তো শেখ হাসিনার বিরুদ্ধে যদি এই রায় হয়, এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক হবে এবং অন্যান্যদের বিচারের রাস্তা ক্লিয়ার করবে। কারণ শেখ হাসিনার বিচার হলে অন্য সবার বিচার তো হবেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়া মানে কি? ওবায়দুল কাদের, হাসান মাহমুদ কিংবা আনিসুল হক অথবা আসাদুজ্জামান খানদের নিশ্চিত ফাঁসির রায় হওয়া, এরা বাঁচতে পারবে না। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হলেও ওদের ফাঁসি হবে। আর ওরা তো পালাতো, কিন্তু একজন সরাসরি ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, তিনি হচ্ছে আনিসুল হক। কমপক্ষে একজনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা, এটা আর বাকিগুলোকে আজীবন কারাগারে রাখা, এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর সে একজন হতে পারেন আনিসুল হক। আনিসুল হক চরথাপ্পড় খেয়েছেন, দেখেছেন না? আইনজীবীরা চরথাপ্পড় দেয়, এটা বাস্তবতা। অনেকে বলছেন যে আদালত অঙ্কন এরকম ঘটনা ঘটেনি। আরে আওয়ামী লীগে ঘটিয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে কখন ঘটেছে? অনেকে বলছেন, গোলাম মোল্লা রনি বলছেন, ডাক্তার জাহেদ বলছেন, না এটা নিকৃষ্ট, এটা আওয়ামী লীগ আমলেও তো এরকম কোনো ঘটনা ঘটেনি। যত বড়ই বিএনপি জামাতের নেতা হোক, তাদেরকে আদালতে কেউ চরথাপ্পড় দিয়েছে বা আক্রমণ করেছে, এটা আমরা দেখিনি। ভাই, এটা আপনারা দেখবেন কেন? এই আনিসুল হকদের মতো অপরাধ বাংলাদেশের ইতিহাস কেউ করেছে? জামাত বিএনপির লোকজন, তারা তো নিরপরাধ। কেউ গণহত্যা চালিয়েছে? তা আপনি দেখবেন কিভাবে? এরা যা ঘটেছে সেটা নজিরবিহীন। তো এখন আদালতে বা বিভিন্ন জায়গায় যা ঘটবে, এটা প্রত্যাশিত, স্বাভাবিক, এটাও নজিরবিহীন হবে। যদিও এগুলো নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু পুলিশ করছে, তাদের হেলমেট পরাচ্ছে, তাদেরকে নিরাপদে সরিয়ে নিচ্ছে, তারপর মানুষের ক্ষোভ, কিছু করার নেই। আর এখানে তো গুরুতর কেউ আহত হচ্ছে না। মানুষের এই ক্ষোভের জায়গাটাও আমরা রেসপেক্ট করি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদের নিরাপদে আদালতে আনা এবং কারাগারে নেওয়া। তো দর্শক, প্রফেসর ইউনুস নিজেই এই সুখবরটা দিয়েছেন যে কি ঘটতে যাচ্ছে। মে মাসে শেখ হাসিনার বিচার শুরু। আল জাজিরাকে ডক্টর ইউনুস, দেখেন ডক্টর ইউনুস যেটা বলেছেন, মে মাসে শেখ হাসিনার বিচার শুরু, এই জায়গাটা থেকে নড়চড়ের সুযোগ আর থাকবে না। প্রফেসর ইউনুস নিজে বলেছেন। প্রফেসর ইউনুসের ইমেজের সাথে সম্পর্কিত, তিনি যে বলেন সেটা করেন। তিনি বলে যদি করতে না পারেন, এটা তার জন্য ডিসক্রেডিট, তার ইমেজ সংকট। অতএব এই শেখ হাসিনার বিচার মে মাসে শুরু হচ্ছে, এটা নিশ্চিত। আর শেখ হাসিনার বিচার শুরু হলেই বাংলাদেশ নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি নড়ে চড়ে বসবে। আর শেখ হাসিনার বিচার হবে স্বচ্ছ বিচার, লাইভ দেখানো হবে যে বিচারে কি হচ্ছে, কোনো গোপনীয়তা বা এরকম কিছু না। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। এর মানে কয়েকদিনের মধ্যে শুরু হবে, মে মাসের শুরুতে, মে মাসের শেষে কিন্তু না। আল জাজিরাকে তিনি বলেন। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট সে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে। সেই ভিত্তিতে মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার
প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দেখেন এখানে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে, এটা ইন্টারন্যাশনালি প্রচার করতে হবে, রাইট? কিন্তু বাংলাদেশ আদালতে বিচার করতে হলে জাতিসংঘের সহায়তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের হাতে সব প্রমাণ আছে, এটা চোখের সামনে ঘটেছে, চাক্ষুষ সাক্ষী, রিসেন্ট কারণ এটা 50 বছর আগের কোনো আর্কাইভ ঘটার প্রয়োজন নেই। জাতিসংঘের তদন্ত পলিটিক্যালি ইউজ করতে হবে, আর বিচার করার ক্ষেত্রে বাংলাদেশের প্রসিকিউশনের তদন্তই যথেষ্ট। আর জাতিসংঘের হেল্প নিলে সমস্যা আছে, তাহলে ফাঁসির রায় দেওয়া যাবে না। অথবা আমরা চাই শেখ হাসিনার ফাঁসি। সাক্ষাৎকারে উপস্থাপন ইউনুসকে প্রশ্ন এটি কি বলা ঠিক, ওই মধুচন্দ্রিমা এটা নিয়ে আলোচনা করেছে। যাই হোক দর্শক, এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর যে শেখ হাসিনার বিচার মে মাসে শুরু হচ্ছে। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে। দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন? অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না, আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য। এই ব্যক্তি 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কাজ করেছে, এবং আপনি যদি আওয়ামী লীগের 16 বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময়। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা। তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন, সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে আলেম ওলামা যারাই ছিল, প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করতো। কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডাবেরি, মাথায় হেলমেট, হ্যান্ডক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো। সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের দৌড় এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে দৌড় দিয়েছে। এটা তার উপরে কোনো অত্যাচার, অনাচার, বেবিচার কিংবা খারাপ কোনো কাজ, তার চেয়েও আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন, মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে। কারণ তিনি অক্ষত আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন, এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন, এই তো। কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত ফেসিবাদ আওয়ামী লীগ দেয় নাই। আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি মহাপাপ করেছে। বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত। রাজনীতিতে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে ভুলতে পারবে না। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে আপনার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, এই মানুষগুলো, বাংলাদেশের আরও মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো একেবারে সরাসরি আপনাকে হুকুম দিয়ে খুন করানোর জন্য, আপনাকে তিরস্কার করানোর জন্য, রাষ্ট্রটাকে তাদের বাপদাদা বানানোর জন্য যারা চেষ্টা করেছেন তারা। এই আনিসুল হককে গতকালকের সাধারণ জনতা সে কারণেই একটু দৌড় দেওয়ানোর চেষ্টা করেছেন, কিন্তু জনগণ সেখানে তাকে সেভাবে কিছুই করতে পারেনি। আনিসুল হক পালিয়ে গিয়েছেন এবং তিনি গিয়ে প্রিজন ভ্যানে উঠেছেন। বাংলাদেশের এই আনিসুল হকদের কুকীর্তিটা যখন আমার চোখের সামনে আসে তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না। যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি চাই এদের প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে আইনের মাধ্যমে বিচার করে তারপরে কাঠগড়ায় দাঁড় করানো, কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে, ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে। এই জুলাই বিপ্লবের সেই 2000 মানুষ, মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে, তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না। ওরা নিজেরাই শঙ্কা করে গেছে। আজকে ভারতের ওয়াকফ আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে, আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে, কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে। এটারও একটা জবাব আসবে, আজকে হোক কাল। 16 বছর ধরে বাংলাদেশকে চুষে খেয়েছিল একটি দেশ। বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদার সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল, আর তাবেদার সরকার মনে করেছিল আমি শুধু ক্ষমতা চাই, তুমি আমায় ক্ষমতা দাও, আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করব, আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো, আমার কোনো আফসোস নাই। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব। অর্থাৎ এই 16 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে স্বাধীন বাংলাদেশে, অর্থাৎ 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি। এখন বলবেন 16 বছরে কি কেবল লুটপাট হয়েছে? আমি বলছি লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে, 71 থেকেই শুরু।
কিন্তু 16 বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। শেখ হাসিনার মতো লেন্দুর দর্জিকে ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আফসোসের বিষয় কি জানেন? এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, ভালোবাসেন, এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে, সুশীল রয়েছে, উচ্চ শিক্ষিত লোক রয়েছে। বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী লীগে? এই প্রশ্নটা কি আসে না? শেখ হাসিনা যা করতো এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত? আজকে এই ছবিটি দেখেন, বিগত 16 বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো, লাশ ঝুলিয়ে রাখা হতো, বারবার পতাকা বৈঠক করেও লাশ ফেরত পাওয়া যেত না। অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে, বিজিবি, তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করতো, যেন বিএসএফের অধীনে আমাদের বিজিবি কাজ করছে। কখনো আমরা দেখিনি বিজিবি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে। আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে, তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে। কম বেশি আমরা গত 16 বছরে দেখেছি সেনাবাহিনী থেকে বিজিবিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি, বরখাস্ত, আরও বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বর্ডারে বিএসএফের বিরুদ্ধে দাঁড়াবার অভিযোগে। আর আজকে দেখেন ঘটনাটি আসলে কি ঘটেছিল। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেওয়ার চেষ্টা করে। এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজিবি সম্পৃক্ত হয়, অর্থাৎ বিজিবিকে খবর দেওয়া হলে, বর্ডার গার্ড সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে। তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি বেশ কজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে। এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে, মারধরও করে প্রাথমিকভাবে। এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে। এরপর তারা ক্ষেতের আইল বেয়ে, ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো সরু একটা জায়গা থাকে আইল, সেটা বেয়ে পালাতে শুরু করে। পেছন থেকে মানুষ তাদের ইটের টুকরা বাদের মাটির টুকরো, মানে যেটা পাওয়া যায় হাতে, সেটা ছুঁড়ে মারে। বিএসএফ পালাবার চেষ্টা করে। এরপর আমরা দেখি 2 যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফকে সজোরে আঘাত করে। চিন্তা করেন, বেশ কজন বিএসএফ জওয়ান হাতে অস্ত্র, আর মাত্র 2 যুবক, প্রথমে এক যুবক পরে আরেক যুবক, হাতে একটি লাঠি নিয়ে, বাটাম নিয়ে পেছন থেকে সেই আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজোরে পেছন থেকে তাকে আঘাত করে। তারপর বিএসএফ অস্ত্র হাতে, সে বিএসএফ উঠে পড়ে পালায়। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে, বিএসএফ জওয়ান নূরে আলম, আমাকে কিছু সূত্র বলেছে, আমি এখনো কনফার্ম না, সেই নূরে আলমের বাড়ি নাকি ভোলাতে, এমন তথ্য পাওয়া গেছে। যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন। তার পা ধরে আছে বিএসএফ জওয়ান, ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। এই দৃশ্যটি আমরা 16 বছরে দেখিনি, আজ দেখছি। গত 54 বছরে এই দৃশ্য আমরা দেখিনি, আজ দেখছি। এটার জন্য কি প্রফেসর ইউনূসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না? এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে, উপদেষ্টাদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে। এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্টরা এখনও রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে, তবুও প্রফেসর ইউনূস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছে। এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে একটি সেলুট। প্রশ্ন হলো, শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে, সে বাহিনী আবারও বাঘের রূপ নিচ্ছে। এটা হলো আমাদের জন্য আনন্দের খবর। আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই, এমন একটি দৃশ্য কি গত 16 বছরে আপনারা দেখেছেন বাপদের সরকারের আমলে? কারণ আপনারা জানেন, এই দেশ থেকে আপনারা যখন পালাবেন, ওই দেশটিতেই পালাবেন। ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন। আপনারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন, বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন, আপনারা প্রমাণ করেছেন। আপনারা যদি 71-এর চেতনার রাজনৈতিক দল হন, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা বারবারই কেন ওপারের হাতে পড়ে গেছে, জিম্মায় পড়ে গেছে, কবজায় পড়ে গেছে, সেগুলো বেঁধে গেছে? এই উত্তরগুলো দেবেন দয়া করে। যে বিজিবিকে আমরা দেখেছি সীমান্তে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বিএসএফের কাছে পরাজয়ের মুচলেকা দিয়ে ফিরে আসতে, আজ দেখছি সেই বিজিবি সদস্যদের মাথা উঁচু করছে 140 কোটি মানুষের দেশ ভারতের সামনে। বাংলাদেশের বর্ডার গার্ড আজ বাঘের মতো, সিংহের মতো গর্জন করছে সীমান্তে। এটা কি আমাদের কম প্রাপ্তি? 24-এর বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের। 24-এর বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে পথ করে উঠছে, যেটা এতদিন নত হয়েছিল। 24-এর বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ, হাজারো আহত ভাই, হাজারো ত্যাগী ভাই, যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, তাদেরকে সেলুট। যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ, আমি মনে করি তারা এই দেশের নয়, তারা এই দেশের সপক্ষে নয়। এই দেশে 71-এর পর 24 যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এটাকে যারা ছোট করতে চায়, তারা রাজনৈতিক পতিতা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।